শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দিনভর নানা ঘটনায় উত্তাল ছিল রাজধানী। একদিকে ছাত্রদল নেতার হত্যা, এর পাশাপাশি নার্সিং শিক্ষার্থী যারা ছিল তাদের বিক্ষোভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, সেই সব ঘিরে গোটা রাজধানী যেমন উত্তাল ছিল, ঠিক একই সাথে জনজীবনেও যথেষ্ট ভোগান্তি হয়েছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট মহল বেশ উদ্বিগ্ন। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি চারিদিকে বাড়ছে উত্তাপ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক জনাব হাসান হাফিজ, রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী এবং অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া হোসেন, এমডিএস পিএসজি। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ, আহত অর্ধশত, দাবি নিয়ে যমুনায় উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ, উপাচার্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, 3 জন আটক, ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা, বন্দরকে বিশ্বমানের করে গড়ে তোলার ঘোষণা। আগামী মাসেই বিশ্বব্যাংক, আইএমএফ সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। আইএমএফ এর শর্ত মেনে ডলারের মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের। এবং এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে সারা দেশে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি, দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, 3 দিনের আলটিমেটাম। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই রাজু আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আজকের দিনের যে ঘটনা প্রবাহ আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, তার মধ্যে একটি হৃদয় বিদারক ঘটনা, যেটি আপনাদের ছাত্রদলের সে সাথে জড়িত ছিল, ছাত্রদলের নেতাই বলা যায়, এবং সাহিত্য সম্পাদক ছিল এফ রহমান হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম পারভেজ জাহেদ, সেটি বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থী, তার হত্যাকাণ্ড, এই যে হত্যাকাণ্ড, পরপর 2টি হত্যাকাণ্ড, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে যদি আপনার মূল্যায়ন তুলে ধরেন বা বক্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এক বুক স্বপ্ন নিয়ে আসে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার নিজের ক্যারিয়ারকে সাজাবে, পরিবারের প্রত্যাশা থাকে, তার নিজের প্রত্যাশা থাকে। সেই ক্যাম্পাসে একজন স্টুডেন্ট যখন তার নিজের ক্যাম্পাসে যখন হত্যাকাণ্ডের শিকার হয়, তখন এটাকে এই ঘটনাকে বা আমরা কীভাবে বিবরণ দেবো, এটা আমরা ভাষা হারিয়ে ফেলি। আমরা সারা দিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এই ঘটনায় আমরা শোকে মাতম ছিলাম। তার পরিবারের সাথে আমরা দেখেছি, যে আপনারাও দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়াতে, যে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি কেমন ছিল। এই ঘটনাটি আমরা আসলে একটার সাথে কিছুদিন আগেই আমাদের এই সম্বন্ধ দিয়ে 3টা ঘটনা ঘটে গেল আর কি। ছাত্রদের হত্যাকাণ্ড, পারভেজ হত্যাকাণ্ড হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে আরেকটা স্টুডেন্ট এমন ছাত্রনেতা খুন হয়েছে। একই প্রত্যেকটা ঘটনার সাথে একই রকম ঘটনা জড়িত। আমরা মনে করছি এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল। এই ঘটনাগুলো একটার সাথে আরেকটা যোগসূত্র আছে কিনা, যে শুধুমাত্র ছাত্রনেতাদের উপরে এই হামলা হচ্ছে কেন, বা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার যোগসূত্র আছে কিনা,
বা এই ঘটনাগুলো পরিকল্পিত কিনা, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি। না, দাবি জানাচ্ছেন ঠিক আছে, কিন্তু উপাচার্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন আপনারা। উপাচার্য এবং আমরা আজকে আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম ছিল ঢাবিতে, আমরা সেখান থেকে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট করেছি যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, এবং এই ক্যাম্পাসের সকল স্টুডেন্ট এবং স্টাফ যারা আছেন এদের প্রত্যেকেই কিন্তু মানে নিরাপত্তার দায়িত্বে থাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এনারা দায়িত্বে থাকেন। তো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন বহিরাগতের দ্বারা ছুরিকাঘাত হত্যাকাণ্ড শিকার হয়, অবশ্যই আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে আমরা দায়ী করব যে আপনার ক্যাম্পাসকে আপনি সুরক্ষা দিতে পারেননি, আপনার স্টুডেন্টকে আপনি রক্ষা করতে পারেননি, মানে দায়িত্ব অবহেলা অবশ্যই আমরা একটা দায়িত্ব অবহেলা মনে করছি। সাথে সাথে গতকালকে যখন সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনাকে নিয়ে ভিসি কার্যালয়ের সামনে গিয়েছিল, আমরা তার বক্তব্য দেখেছি। সাধারণভাবেই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা আমরা প্রত্যেক শিক্ষকই কিন্তু আমাদের পিতৃতুল্য, আমরা শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের কাছে সন্তান সমতুল্য, আমরা সেই আচরণটাই কিন্তু প্রত্যাশা করি। একজন শিক্ষার্থী যখন বিপদে পড়বেন বা ক্যাম্পাসে যখন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় বা কোনো ঘটনার যখন সূত্রপাত ঘটে, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসিকেই কিন্তু তার কাছেই কিন্তু যাব, সেইখানে তর্ক বিতর্ক হবে, শিক্ষার্থীরা তাদের দাবি জানাবে, শিক্ষকরা তাদের জায়গা থেকে আমাদেরকে সন্তানসুলভ আচরণ করবেন, দিক নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন। কিন্তু কালকের ঘটনাটা আমরা মর্মাহত হয়েছি যে এই ঘটনায় যখন শিক্ষকদেরকে মর্মাহত হওয়ার কথা, মানে বেদনাহত হওয়ার কথা আমরা যেমন হয়েছি, সাধারণ শিক্ষার্থী হয়তো ওই উদ্ধত পরিস্থিতিতে তাদেরকে দাবি জানিয়েছেন, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ভিসিকে দেখলাম উনি উদ্ধতপূর্ণ আচরণ করছেন এবং তুই তুকারি করছেন, এই বেটা তুই আমাকে মার, আমি এখানে দাঁড়িয়ে আছি, এইরকম পর্যায়ে বাকবিতণ্ড হয়েছে আর কি। তো এই ঘটনাটা সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেখেছে, সাধারণ মানুষ দেখেছে। আমরা মনে করছি এই আচরণটা ছিল অপ্রত্যাশিত, এবং আমরা কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামে ছাত্রদলের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে কিন্তু আমরা স্পষ্ট বলেছি, আমাদের ছাত্রদলের সভাপতি বক্তব্য দিয়েছেন, সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন যে আপনি যদি আপনার বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিন্তু বলেছেন আপনি যদি সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ব্যর্থ হন, আমরা আপনাদের দুইজনেরই পদত্যাগ দাবি করছি। জি, আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। আমি একটু শুনে আসি, মিফতা সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে। যারা মিফতা সিদ্দিকী, যে সার্বিকভাবে বিষয়গুলো যেটি আজকে বিশেষ করে হলো এবং সাম্প্রতিক সময়েও আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, নানা রকম দাবি দেওয়া যেমন সামনে আসছে, নানা রকম মব জাস্টিস তো বলা যায় না, ভায়োলেন্সই বলতে হয়, সেই ধরনের ঘটনাগুলো ঘটছে, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। কিছু সময়ে দেখা গিয়েছিল যেন একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কিন্তু আবারও এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেটি জনভোগান্তিও তৈরি করছে খুব চরমে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে আজকে আপনাদের এখানে ডাকার জন্য। পাশাপাশি আমার সহ আলোচক যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূল বিষয়বস্তু হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিস্ট রেজিমের মধ্য দিয়ে আমাদের সময় যাচ্ছিল, কিন্তু বিগত 2024-এ 17 বৎসর পর আন্দোলনের এক পর্যায়ে এসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে মুক্তির স্বাদ নিতে চেয়েছিলাম বা আমাদের যে যাত্রা শুরু হয়েছিল গণতন্ত্র উত্তরণের পথে, সেই যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য আমরা প্রথম থেকেই দেখছি একের পর এক সমস্যা সূত্রপাত হচ্ছে। একটি সমস্যা শেষ হওয়ার পর নতুন সমস্যার সৃষ্টি করা হচ্ছে, এবং এগুলা সবগুলাই মনে হচ্ছে বাংলাদেশের যে নতুন যাত্রা সেই যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্যই করা হচ্ছে। আমরা ফ্যাসিজম বিরোধী সকল শক্তি প্রথম থেকেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে প্রতিটি পদক্ষেপে উনি বলেছেন ফ্যাসিজম বিরোধী যত শক্তি রয়েছে আমরা সবাই মিলে এই নতুন গণতন্ত্রের যে অভিযাত্রায় আমরা রয়েছি
নতুন বাংলাদেশ গড়ার যে যাত্রায় আমরা রয়েছি, আমরা সবাই এখানে সামিল। কিন্তু আমরা দেখলাম একের পর একদিকে যেমন বিগত ফ্যাসিস্ট রেজিমের সাথে সম্পর্কযুক্ত তার দূষররা, শেখ হাসিনা পালিয়ে গেল, তার দূষররা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে, কখনো আনসারের আন্দোলন, কখনো শিক্ষকদের আন্দোলন, কখনো বিভিন্ন পর্যায়ে আন্দোলনের নামে তারা বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চেয়েছে। শেষ পর্যন্ত এই যে আমরা দেখলাম কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বাইর হয়ে গেলেন, সরকার জানে না কোনো কিছু। এরপর থেকেই আমরা বিবদমান বিভিন্ন পক্ষকে আমরা দেখছি সেই একই কায়দায়। যখন শেখ হাসিনা যে কায়দায় বাংলাদেশকে অস্থিতিশীল করে বিভিন্নভাবে বিভিন্ন মহব্বেশী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল, ঠিক একই কায়দায় আমরা দেখলাম পরবর্তীতে আন্দোলন। কার বিরুদ্ধে আন্দোলন? কিসের আন্দোলন? সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই, অথচ সরকার বলছে জানে না। একটি সরকার আমাদের মধ্যে রয়েছে, সেই সরকার জানে না কিভাবে একজন প্রেসিডেন্ট বেরিয়ে গেলেন দেশ থেকে। আশ্চর্যকর একটা অবস্থা। পরবর্তী পর্যায়ে তার থেকে ভিন্ন খাতে দেখেন আমাদের সাম্য, যে সাম্যের জন্য আমরা লড়ছি সেই সাম্যকেই আমরা হত্যা করলাম। এর আগে পারভেজকে হত্যা করা হলো। এই ঘটনাগুলো কিন্তু একের পর এক জাতীয়তাবাদী শক্তির উপর পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে। এবং আপনি যদি দেখেন মূল বিষয় নির্বাচন, যে নির্বাচনের জন্য বা দেশের আমরা যদি বলি বাক স্বাধীনতাকে আমরা ফেরত পাওয়ার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যাওয়ার জন্য আমরা আন্দোলন করলাম। সেই নির্বাচনকেই বিএনপি নির্বাচন কেন বলে দিতে হবে সেটা নিয়েই বিভিন্ন মুখী বিভিন্ন ধরনের, মূলত আওয়ামী লীগ যে কারণে নির্বাচন দিতে ভয় পাইত, সব সময় বলতো নির্বাচন যাওয়া মানে বিএনপি ক্ষমতায় আসা, মানে জনগণ বিএনপিকে ভালোবাসে। ঠিক সেই একই কায়দায় আমরা যে সরকারকে গঠন করলাম, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের 18 থেকে 20 কোটি মানুষের কাছ থেকে আসলো যে সরকার, সেই সরকারকে আমরা দেখলাম পরবর্তী পর্যায়ে বিভিন্নভাবে নির্বাচন যাতে না হয় তার ভিতরে কিছু অর্বাচীনরা রয়েছিল, প্রথম থেকেই তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন গ্রুপ কাজ করতেছে ভিতরে, বিভিন্নভাবে এই যে বিভ্রান্তিকর বিভিন্ন বক্তব্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলনকারী একটু যদি আপনার সাথে কিছু যুক্ত করি, সেটি হচ্ছে নির্বাচন প্রসঙ্গে যে বিষয়টি আপনি বলছিলেন, সরকারের পক্ষ থেকে তো একেবারে স্পষ্ট করে দেয়া হয়েছে যে ছোট সংস্কার বা অল্প সংস্কার হলে ডিসেম্বর, আর সংস্কার যদি একটু বড় হয় বা বেশি হয় তাহলে জুন। এই ক্ষেত্রে আর বিভ্রান্তি থাকে কোথায়? বিভ্রান্তি তো অবশ্যই রয়েছে। একদিকে এই কথা বলা হচ্ছে, আরেকদিকে সঠিকভাবে রোডম্যাপ দেয়া হচ্ছে না। আবার বিভিন্ন উপদেষ্টাকে দিয়ে বিভিন্ন কথা বলানো হচ্ছে। প্রধান উপদেষ্টা এক কথা বলছেন, তার উপদেষ্টা পরিষদের বাকি উপদেষ্টারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য এখনো দিয়ে বেড়াচ্ছেন। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে আসবো। কোনো কিছু অসংখ্য ধন্যবাদ। আমরা চাই নাই যে কালকে নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে বা কালকে নির্বাচন হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা নির্বাচন এই জন্য চেয়েছিলাম যে নির্বাচিত সরকার যদি না আসে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। বিভিন্নভাবে আমরা যে আশা করতেছি, এই যে একটু আগে আপনি বললেন আমরা IMF এর কাছ থেকে বিশ্ব লোন পাচ্ছি, এখানে বিনিয়োগ আসবে, আপনি দেখবেন বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। কারণ বাধাগ্রস্ত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। দেশে যদি স্থিতিশীল সরকার না থাকে, স্থিতিশীল অবস্থা যদি না থাকে, তাহলে আপনি যেমন একটি ব্যবসা শুরু করবেন না, বিনিয়োগ করবেন না, ঠিক তেমনি ভাবে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ বলেন, বিভিন্ন আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি, কর্নেল জাকারিয়া রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবার আসবো আপনার কাছে।
কর্নেল জাকারিয়া শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মিউট করা আছে। আসসালামু আলাইকুম, আমিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে যারা আলোচক বৃন্দ রয়েছেন তাদেরকে সালাম, এবং যারা শ্রোতা দর্শক রয়েছেন তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আপনি এই অনুষ্ঠানে আসলে ইস্যু অনেকগুলো এসে পাইল্ড আপ হয়েছে, কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব এটা একটু খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এনিওয়ে, আমরা যে ঘটনাটা রাতে ঘটেছে বেদনাদায়ক, একটা অত্যন্ত আমরা ব্যথিত। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জুলাই বিপ্লবের সহযোদ্ধা, যিনি অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা আসলে খুবই একটি বেদনাদায়ক এবং একটি আশঙ্কার একটা স্থান, একটা বিষয় তৈরি হয়েছে। তো আমি এখানে যে দুইজন আমার বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন, আমি তাদের আলোচনার কিছু পয়েন্টের বিষয়ে আমি কিছু কথা বলে আমি শেষ করব। একটা হচ্ছে আসলে আমরা এখন অনেক বিষয়গুলো আসলে আমি যেটা বলেছিলাম পাইল্ড আপ হয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের জাস্ট উপমহাদেশে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় বৃহৎ দুইটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশের মধ্যে যুদ্ধ ছিল, যা মাত্র কয়েকদিন আগে সেটা সমাপ্তি হয়েছে। সেটা একটা বড় ধরনের ইস্যু, এটা একটা স্পিল্ড ওভার একটা ইফেক্ট তো থাকবেই আমার পার্শ্ববর্তী দেশ হিসেবে। এটা একটা ঘটনা, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মকাণ্ড নিষিদ্ধের একটা ঘটনা ঘটেছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের আপনি দেখেছেন যে বড় বৃহৎ একটি দল, জাতীয়তাবাদী দল এবং তার ছাত্র সংগঠন ব্যতীত বাকি সব এন্টিফেসিস্ট, আপনাকে ইসলামিক ধরনার এবং অন্যান্য ছাত্র সমস্ত আন্দোলনগুলো সবাই একসঙ্গে শাহবাগে এসেছিল। এখানে জাতীয় আমরা প্রত্যাশা ছিল যে বিএনপি বা তার ছাত্র দলও এখানে এসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে, সেখানে যে তারা আসতে পারলো না, এটার একটা অবশ্যই একটা ইফেক্ট তো আছে, বিভিন্নভাবে এটা একটা ইফেক্ট আপনি অস্বীকার করতে পারবেন না। তারপরে হচ্ছে এটা নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হলো। তারপর পরে আপনি দেখেন যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। তো আমি যেটা বলবো সেটা এই সবগুলোকে আপনি একটু হলিস্টিক্যালি দেখতে হবে বিষয়গুলো, একটু আইসোলেটলি সাম্য হত্যাটা আইসোলেটলি যদি আমরা দেখতে যাই তাহলে মনে হয় আমরা সঠিক সুবিচার করব না। তো আমি যেটা বলছি, সাম্যর হত্যাটা নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কাম্য নয়, বাট যে সময় এবং যে স্থানে এই ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু একটু বিবেচনার বিষয়, অবশ্যই চিন্তা করতে হবে। আর সোহরাওয়ার্দী উদ্যানকে যদি আপনি ক্যাম্পাসের অংশ বলবেন কিনা আমি ঠিক জানি না। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সে আমি ফার্স্ট ইয়ারে পড়া অবস্থায় আমি বিএমএ তে জয়েন করি ব্যাক 1990-তে। তো আমি যতদূর জানি যে এটা সোহরাওয়ার্দী উদ্যান তো একটা বিরাট অংশ, এবং আপনারা জানেন সেই সোহরাওয়ার্দী উদ্যানে আসলে আমাদের সেই সময় থেকে আমি সবসময় দেখেছি যে সন্ধ্যার পরে আমরা কিন্তু কখনো ওইটার মধ্যে যেতাম না, বিভিন্ন কারণে। ওখানে খুব উশৃঙ্খল লোকজন, আর ওখানে আড্ডা হয়, তারপরে ওখানে মাদক সেবন থেকে শুরু করে অপকর্ম অনেক কিছু, আপনারা এটা জানেন, এটা বলার কিছু নাই। আর এটা দিনে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তো এই সব কারণে আমি বলবো, কিন্তু আমার বক্তব্য হলো যে এটার পরপরই, রাতের এই ঘটনার পরপরই ভিসির বাসায় যেভাবে যাওয়া হয়েছে, তাকে যেভাবে পদত্যাগ দাবি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা স্বভাব কি, আমরা কিছু একটা ঘটনা ঘটলেই আমরা ওইটার সাথে রাজনীতি জড়ানোটা আমাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। এটা মানে আমি বলতে চাচ্ছি যে এই ঘটনা যেখানে ঘটেছে, যে সময় ঘটেছে, যেভাবে ঘটেছে, এটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল যে এটার আসলে বিচার নিশ্চিত করা এবং ন্যায় প্রতিষ্ঠা হোক, যাতে এইটার জন্য বেশি সোচ্চার হওয়ার কথা ছিল।
এটার জন্য ভিসি এবং প্রভিসিকে যে পদত্যাগের ব্যাপার এবং তারা কোনো দায়িত্ব পালন করছেন না, সমস্ত দায় দায়িত্ব তাদের উপরে, আমি এটা মেনে নিতে পারছি না। আমি এটা বলবো যে এটা আসলে এটার সাথে যায় না। আর একটা ব্যাপার হচ্ছে যে ভিসি প্রভিসি ব্যাপারে আজকে কিন্তু অনেক লেখালেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জন বলেছেন, বিভিন্ন মাধ্যমে পেয়েছি যে তারা নাকি সোহরাওয়ার্দী উদ্যানের রাতের বেলা যাতে গেট বন্ধ থাকে এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তখন সেখানে তারা অনেক ছাত্র সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা পায়নি। তো কাজে এ থেকে বলা যায় যে হ্যাঁ, এরপরও যদি তাদের কোনো ব্যর্থতা থাকে প্রশাসনের, সেটা অবশ্যই এখন এই ঘটনার পরে আমাদেরকে অবশ্যই অ্যাওয়্যার হতে হবে সব ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, তাদেরকে ভিসি প্রশাসনের সাথে বসে আমি মনে করি যে সমস্ত নিরাপত্তার ইস্যুগুলোকে তারা সার্বিক মানে হোলিস্টিক্যালি ব্যাপারগুলো দেখতে হবে। তো আমার মনে হয় সেটার কর্নেল জাকারিয়া, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, কিন্তু একটি বিষয় আপনি একটু স্পষ্ট করবেন কিনা, যে এই যে কোনো দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা যদি শাহবাগ বলি কিংবা যমুনার সামনে বলি কিংবা মানে সরকারকে জিম্মি করে নেয়া, জনগণকে জিম্মি করে নেয়া, এবং এটি কিন্তু হচ্ছে এবং তাতে করে দাবিগুলো মোটামুটি আদায় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই ট্রেন্ডটাকে আপনি কিভাবে দেখেন এবং তাতে করে কি আসলে মানে মূল জায়গায় যাওয়া যাচ্ছে, কি বার্তা যায় আসলে, সেটি একটু বলবেন? জি আমিন ভাই, এটা বড় সমস্যাটা আসলে শুরু হয়েছে 5ই আগস্টের পরপরই আমি বলবো। না বল শুরু হলো, কিন্তু আপনি যে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করার বিষয় আমি আসছি, সেটা হচ্ছে আজকের এই ইন্টারিম গভর্নমেন্টটা যদি আমরা জুলাই বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করত অথবা ওই বিপ্লবী একটা সরকার হতো, তাহলে তাদের দায়বদ্ধতা একরকমের ছিল, তাদের রিফ্লেকশন একরকমের হতো। আমরা কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, যে সমস্ত উপদেষ্টা সবাই কর্মকাণ্ডকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে সেখানে একটু তাদের শক্তিমত্তায় অথবা তাদের কন্ট্রোল বলেন অনেক দিক থেকে অনেক ঘাটতি রয়েছে। এটা যদি পুরোপুরি একটা শক্তিশালী একটা ইন্টারিম গভর্নমেন্ট হতো, উপদেষ্টা সব আমাদের তো আমাদের কি বলে যোগ্য লোকের কিন্তু অভাব নাই, সৎ এবং যোগ্য লোকের কিন্তু অভাব ছিল না, বা খুব বেশি যে অভাব আছে তা আমি বলবো না, কিন্তু আমরা সিলেকশনের ক্ষেত্রে যদি আরেকটু সিলেক্টিভ হতাম, এই জন্য আমি বড় বড় দলগুলোকে বিশেষ করে বিএনপি জামাতকে আমি দায়ী করব, তারা ওই সময় যদি ফুললি এই বিষয়টা অনুধাবন করে যদি তারা এই সহযোগিতা করতেন, কে কোনটা পেলো কতগুলো পেলো এইগুলো না যেয়ে যদি তারা এই যে শক্তিশালী একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করতে হবে এই দিকে যদি বেশি তারা নজর দিতেন, তাহলে আজকে এই সমস্যা কিছু হলেই দাবি দেওয়া এবং তাদের কাছে যে দাবি আদায় করা যায় এইরকম অবস্থার সৃষ্টি হতো না। অসংখ্য ধন্যবাদ, একেবারে ক্লিয়ার। কিন্তু আমি যে পয়েন্টটিতে অসংখ্য ধন্যবাদ, একেবারে ক্লিয়ার বিষয়টি, কিন্তু আমি যে পয়েন্টটিতে যেতে চাচ্ছিলাম সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচার আচরণের ক্ষেত্রে। আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধের ক্ষেত্রে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা তার যারা অঙ্গ সংগঠন তারা সেখানে সেভাবে যায় নাই, কিন্তু তাদের পক্ষ থেকে যদি এই কথাটিও বলা হয় যে সরকারের কাছে দাবি দেওয়া আদায় করতে তাদেরকে কেন মাঠে সেভাবে জনভোগান্তি তৈরি করতে হবে, সেটি তো টেবিলের মাধ্যমে বসে কিংবা সুরাহা করা সম্ভব, কারণ সরকারের সাথে তাদের বা ফ্যাসিস্ট বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তাদের বোঝাপড়াটা তো মোটামুটি একই, তাদেরকে তো আর রাস্তায় নামবার অন্তত অবস্থা তৈরি হয়ে যায় না। সেই জায়গায় তারা যখন রাস্তায় নেমে যায় তখন অপরাপর যেই সব সংগঠন রয়েছে তাদেরকেও তো সেটিকে উদ্বুদ্ধ করে। বিষয়গুলো এরকম, আপনার কাছে আমি আসবো, আমি একটু শুনে আসি জনাব হাসান হাফিজ। এই যে সার্বিকভাবে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, কোন দিকে যাচ্ছি আমরা আসলে, আমার আজকের যে বিষয়বস্তু যে চারিদিকে উত্তাপ বাড়ছে, প্রকৃতির উত্তাপ তো কমছে, কিন্তু রাজনীতির ময়দানের উত্তাপ বা আন্দোলনের ব্যাপার কিংবা এই যে বিষয় দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছে সেই উত্তাপ তো ক্রমশই বাড়ছে। সেটা বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষিত না হবে। আর ষড়যন্ত্র তো আছেই, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, প্রতিবেশী দেশ থেকে আছে। আপনি দেখেন সীমান্তে রক্ত ঝরছে এখনো, কিন্তু আমাদের পুশিং করা হচ্ছে, জবরদস্তিভাবে করা হচ্ছে। অনেকগুলি প্রাণের মধ্যে গেল 5ই আগস্টের পর থেকে যদি আমরা দেখি, তা আমরা কোনো ক্ষেত্রে জবাব দিতে পেরেছি, সব ক্ষেত্রে পেরেছি এটা বলা যাবে না, এইটা একটা দিক আছে। তারপরে আপনি যে বলছেন যে দাবি দেওয়ার যে সংস্কৃতি, যে মধ্যরাত্রের একটা সংস্কৃতি হয়ে উঠেছে, ঠিক আছে মানলাম, উপদেষ্টারা সৎ যোগ্য
যোগ্যতার প্রশ্নটা কর্নেল জাকারিয়া সাহেব তুলেছেন সেটা ঠিকই, অপরিপক্কতা আছে, অপরিণাম দর্শিত আছে অনেকের, এবং যারা অদক্ষ তাদেরকে বাদ দেওয়া হচ্ছে না কেন, সেটার সমস্যাটা কোথায়? সেখানে রাজনৈতিক দলগুলিতে কোনো ভূমিকা নাই, সেখানে তো সরকারের দায়িত্ব এটা। যারা অদক্ষ, অযোগ্য, অপরিণামদর্শী, অপরিপক্ক, যারা প্রবলেমকে জিয়ে রাখছে, এই ছাত্রদের কেন নামতে হচ্ছে রাস্তায়, নার্সদের কেন নামতে হচ্ছে? আজকে একটু আগে দেখলাম যে জগন্নাথ কলেজে যে এত যে ওদেরকে পিটানো হলো, ওরা তরুণ, ওদের হলের সমস্যাটা এতদিন কেন অ্যাড্রেস করা হয়নি? এখন বলেছে যে এটা দেখা হবে। তো দেখা রাস্তায় নামার আগে আগে কেন দেখা হলো না? এগুলি গোয়েন্দা রিপোর্ট আছে না? তো এইখানে তো অদক্ষতা আছে, সেই সব প্রশ্ন তো, এগুলির উত্তর তো লাগবে আমাদের, তাই না? আপনি নির্বাচন নিয়ে টানা করছেন, আপনি কোনো সুনির্দিষ্ট ডেট দিচ্ছেন না, রোডম্যাপ দিচ্ছেন না। সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত তো সংস্কার চলতে থাকবে, কিন্তু সেটা তো চলতে পারে না। এই সরকারের দায়িত্বটা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, সবার ভোটাধিকার নিশ্চিত করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া। সেটার লক্ষ্যে যতখানি সংস্কার প্রয়োজন, এটা কেন তাদের অপশন চাইতে হবে? একটা আমাদের দক্ষ সেনাবাহিনী আছে, তারা ন্যাশনাল আইডি করেছে, তারা ভোটার তালিকাও করে দিতে পারে, সেইভাবে আপডেট করে দিতে পারে। 8 মাস পার হয়ে গেছে, হানিমুন পিরিয়ড ইজ ওভার এই সরকারের। তা আমরা তো সেরকম সুনির্দিষ্ট অগ্রগতি লক্ষ্য করছি না। পুলিশ এখনো সেইভাবে মেরুদণ্ড সোজা করে এখনো দাঁড়াতে পারে কেন পারছে না? হ্যাঁ, পারছে না কেন? সেগুলি কিন্তু সেটা যারা চালাচ্ছে তাদের ব্যর্থতাই আমি বলবো। এখন কিন্তু সেই সমালোচনা করার সময়টা এসছে। তো এগুলি অ্যাড্রেস করতে হবে, এবং ষড়যন্ত্র আছে এবং সামনে আরও হবে, আরও হয়তো প্রাণ ঝরবে, আমরা চাই না সেটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি অত্যন্ত মর্মাহত যে এরকম একটা ঘটনা ঘটেছে। এগুলি কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। আর শিক্ষকদের কাছে দাবি দেওয়া করা হয়েছে, প্রশ্ন উঠেছে যে কেন তাদের পদত্যাগ দাবি করা হবে। তো সেই রকম সংযমের পরিচয়টা তো সেই রকম অভিভাবক সুলভ তাদের যে দায়িত্ব, সেটা তো তারা সেভাবে পালন করছেন। আপনি দেখেন কুয়েটে কীরকম অস্থিরতা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আর এত নির্লজ্জ কেন হবে শিক্ষকরা যে ক্ষমতায় টিকে থাকবে হাসিনার মতো? তাহলে পার্থক্যটা কোথায়? তারাও তো স্বৈরাচারী, তাদের মান সম্মান নিয়ে তারা থাকতে পারে, তারা মুখ দেখায় কিভাবে সমাজে, পরিবারেই বা কীভাবে মুখ দেখায়? ব্যর্থ হয়েছে, বাস আমি ছেড়ে দিলাম, আমার কোনো দায়িত্ব নাই। কিন্তু এত লাঞ্ছিত হয়ে, এত অপমানিত হয়ে কেন তারা এইভাবে আঁকড়ে থাকছে পথটা? আপনি সব দিকে দেখেন, ছাত্রদের দোষ দিলে তো হবে না। ছাত্রদের বয়স কম, তাদের তারুণ্য আছে, তাদের যুক্তিবুদ্ধি, না উন্মাদনা বলবো না, তো তারা অনেক হয়তো যুক্তিবুদ্ধিটা কাজ করে না। কিন্তু আমি একজন অভিভাবক হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে, একজন ভাইস চ্যান্সেলর হিসেবে আমি কেন সংযমের পরিচয় দিব? আমি এই ভাষায় কথা বলবো কেন? তাই না? তারা আগেই তো এই সমস্যাগুলি সমাধান করা উচিত ছিল, নিরাপত্তাটা সেভাবে নিশ্চিত করা উচিত ছিল। সরকারের দায়িত্ব এটা, ভাইস চ্যান্সেলরের দায়িত্ব এটা, কর্তৃপক্ষের দায়িত্ব এটা। সেখানেও তো ব্যর্থতাটা আছে। ছাত্রদেরকে তো ব্লেম করলে হবে না। ছাত্ররা যেরকম প্রাণ দিয়ে এরকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্র তৈরি করে দিয়েছে, রাজনৈতিক দলগুলি এত ত্যাগ স্বীকার করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, ফেরারি ছিল লক্ষ লক্ষ নেতা কর্মী। তো সেগুলির একটা যেরকম ফ্যাসিবাদ 15 বছরে ভেস্টেড ইন্টারেস্ট হয়েছিল, তারা কিন্তু চাচ্ছে যে এটাকে ব্যাহত করার জন্য সেটা বুঝতে হবে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। এবং আপনার পাশের দেশে যেরকম আমাদের ইউটিউব বন্ধ করে দিচ্ছে, আমরা কেন তাদের চ্যানেলগুলি বন্ধ করছি না? আমাদের তাহলে মেরুদণ্ডের মধ্যে জোর নাই? পরিষ্কার কথা, এটা তো বলতে হবে, এই দাবিটা তো তুলতে হবে যে ইন্ডিয়ান চ্যানেল আমাদের দেশে চলবে না, আমাদেরগুলি বন্ধ করে দিচ্ছে, আমরা বন্ধ করে দেবো, তাই না? সেই রকম চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা তো সেটা কিছুটা পারছি, কিন্তু পুরাটা পারছি না। ফলে আমাদের এইগুলির মধ্যে দিয়ে যেতে হবে, এবং আমরা চাইবো যে কোনো আর যেন রক্তপাত না হয়, সেটার জন্য আগের থেকে সচেতন থাকা। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জি, আমি আসবো আবার আপনার কাছে। রাজু আহমেদ, যে বিষয়গুলো বলা হচ্ছিল, যে ছাত্রদের ব্যাপারেও বলা হচ্ছে, যে যেই ধরনের বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন কর্নেল জাকারিয়া, সেই বিষয়ে যদি আপনার বক্তব্য। উনি যে প্রসঙ্গ তুললেন, যে পদত্যাগের দাবিতে উনি যে কথাগুলো বললেন, দেখুন কিন্তু একটা ঘটনায় কিন্তু আমরা পদত্যাগের দাবি করছি না, বা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দাবি করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন স্বৈরাচারী আমল ছিল, সেই আমলে কিন্তু অনেক শিক্ষককে আমরা দেখেছি যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে। একজন শিক্ষককেও কিন্তু অব্যাহতি দেওয়া হয়নি। তারা কিন্তু স্বৈরাচারের দোসর হিসেবে এখনও কিন্তু ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, এবং তাদের যে ওই পারে থেকে যিনি যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা যেমন কাজ করছেন, প্রশাসনের ঘাপটি মেরে থাকা এই লোকগুলো কিন্তু কাজ করছেন। এই যে পরপর 3টা নির্বাচন হয়েছে শেখ হাসিনার আমলে, দামি নির্বাচন, একজন জেলা প্রশাসককে কিন্তু আপনি অব্যাহতি দিয়েছেন, জেলে নিয়েছেন। একজন পুলিশ সুপারকেও কি আপনি গ্রেপ্তার করেছেন? আমাদের অসংখ্য নেতাকর্মীকে যে জেলখানায় নিয়ে যাওয়ার পরে মিথ্যা এবং ভুয়া মামলায় রিমান্ডে নেওয়া হতো, যে বিচারকগুলো
কোনো কারণ ছাড়া, কোনো যৌক্তিকতা ছাড়া তাদেরকে দিনের পর দিন রিমান্ড দিয়েছে, বিনা বিচার মানে জেল দিয়েছে এবং মিথ্যা মামলায় তাদেরকে একদম কারাদণ্ড দিয়েছে। এই বিচারকদের কি আপনি একজনকে কিন্তু শিক্ষাঙ্গনের বিষয়টি যদি আপনি একটু বলেন। শিক্ষাঙ্গনের বিষয়টি এমন বলছি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাম্য হত্যাকাণ্ড ঘটে গেল, এই ঘটনা ঘটার আগেও কিন্তু আরো 3টি ঘটনা ঘটেছে। শেখ হাসিনার টিএসসি সংলগ্ন পিলারে, মেট্রোলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভ ছিল আর কি। তার প্রতিকৃতিতে সাধারণ জনগণ, বাংলাদেশের যারা গণতান্ত্রিক আমি মানুষ ছিল, ওইখানে কিন্তু স্যান্ডেল নিক্ষেপ করতে এবং এটা ঘৃণা স্তম্ভ হিসেবে পরিগণিত হয়েছিল। সেটা কিন্তু এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিজে থেকে উনি কিন্তু এটা মুছে দিতে চেয়েছেন। কার নির্দেশে এটা মুছে দিতে চেয়েছিলেন উনি? একটা প্রশ্ন। দ্বিতীয় কোশ্চিন হচ্ছে যে আমরা পহেলা বৈশাখে শেখ হাসিনার যে স্বৈরাচারের প্রতিকৃতি অঙ্কন করেছিলাম, সেটাও কিন্তু কারা জন্য রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। আবার এই যে সাম্য হত্যাকাণ্ড, প্রত্যেকটি ঘটনা তো আপনার ক্যাম্পাসের যে পরিবেশ পরিস্থিতি থাকা দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার। সোহরাওয়ার্দী উদ্যান সেই অর্থে ক্যাম্পাসের অংশ কিনা? সোহরাওয়ার্দী উদ্যান গণপূর্তের অংশ, ঠিক আছে, কিন্তু ওটা ক্যাম্পাস সংলগ্ন হওয়ার কারণে ওটা ক্যাম্পাসের স্টুডেন্টই মানে অবসর সময় খেলাধুলা করা বা গল্প করা, আড্ডা দেওয়ার জন্য ওটা ক্যাম্পাসের স্টুডেন্টদের অগ্রাধিকার থাকে। আপনি শাহবাগ থানা এবং রমনা থানার মাঝামাঝি একটা অঞ্চল, আপনি এই যে পরিবর্তিত পরিস্থিতির পরে অনেক দিন হয়ে গেল, একটু আগে ভাই বললেন যে 7-8 মাস হয়ে গেছে তাদের এই সরকারের থাকার সময়, আপনি কেন ওই স্বৈরাচারী আমলের মতো যে আচরণগুলো সোহরাওয়ার্দী উদ্যানগুলোতে ছিল, মাদকের আখড়াখানা ছিল, ইয়াবাদের সিন্ডিকেট ছিল, আপনি সেটা কেন ভাঙতে পারলেন না? বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেই স্বৈরাচারী আমলের মতো সেই সিন্ডিকেট ভেঙে সোহরাওয়ার্দী উদ্যানটাকে আপনারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্বারা সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারলেন না? নাকি তারা কোনো উদ্যোগ নিয়েছিল ছাত্ররা সেই সব জায়গায় বাধা দিয়ে? এরকম উদ্যোগ আমরা কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে। তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না। আপনি যদি আগে থেকেই সতর্ক হতেন, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতেন, তাহলে এই যে ঘটনাগুলো পরপর 3টা ঘটনা আমি বললাম ক্যাম্পাসে, যেগুলো বৃহৎ সাধারণ মানুষের মনে দাগ কেটে গেছে, এই ঘটনাগুলো কেন ঘটবে? আপনি আপনার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি, আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যার ফলশ্রুতিতে আপনার পদত্যাগের দাবি উঠেছে। এই সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নিয়েছে। আপনি আপনার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা চাই যে এই ব্যর্থতার দায়ভার নিয়ে আপনি আপনার জায়গা থেকে সরে যান। যারা যোগ্য, যারা নেতৃত্ব ক্যাম্পাসে দিতে পারবে, যারা ক্যাম্পাসের প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারবে, যিনি ক্যাম্পাসটাকে ভালো বুঝেন, তারই নেতৃত্ব দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট থেকে যারা শিক্ষকতা করছেন, তাদেরকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বানানো উচিত, যারা সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝবে, যারা সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারবে সুন্দরভাবে। আমরা সেই প্রত্যাশা করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যারা মিফতাহ সিদ্দিকীর কাছে যাব। যারা মিফতাহ সিদ্দিকী যে বিষয়গুলো আলাপ করছিলেন, এখানে একটি বিষয় এসেছে যে পরিবর্তিত যে পরিস্থিতি, সেই জায়গায় পরিস্থিতির যে অবনতি, সেখানে রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়বদ্ধতা রয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই রাজনৈতিক দলগুলা এখানে কাজ করতে হবে সক্রিয়ভাবে। এটা যেমন ঠিক, আমরা কিন্তু 5 অগাস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই জন্য ঘটাই নাই যে এর পরবর্তী পর্যায়ে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। একটু আগে আমাদের কর্নেল সাহেব, অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব যেটা বললেন যে সবাই আন্দোলনে নামেছে, কিন্তু বিএনপি বা তার অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ছাত্রদল সেখানে আন্দোলনে শরিক হয় নাই। কেন সেখানে আন্দোলনে শরিক হতে হবে? একটা মীমাংসিত বিষয় যে ফ্যাসিস্টদের বিচার হতে হবে। আমরা 5 তারিখের পর যখন 3 দিন সরকার ছিল না, পরবর্তী পর্যায়ে সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী পর্যায়ে আমরা বসেছি, এই সরকারের সাথে কথা হয়েছে, বারবার কথা হয়েছে, আওয়ামী লীগের বিচার করতে হবে, ফ্যাসিস্ট রেজিমের অধিপতি শেখ হাসিনার বিচার করতে হবে, তার দূষরদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা নতুন করে আবার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, আমরা তো বিচারের দাবি তখনই করেছি, নিষিদ্ধের দাবিতে আবার মাঠে নেমে গিয়ে সেটা যদি বলতে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, ফ্যাসিজম বিরোধী সকল শক্তির দ্বারা গঠিত সরকার, সেখানে আমাকে প্রতিনিয়ত বিভিন্নভাবে সেই একই কায়দায় আমরা তো বাংলাদেশকে নতুন আঙ্গিকে দেখতে চাই, যে বাংলাদেশ অগ্রগতির পানে ছুটবে, যেটা বাংলাদেশ সমৃদ্ধির পানে ছুটবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না যে প্রতিনিয়ত মাঠে নেমে আন্দোলন করে দাবি আদায় করতে হবে। আমরা তো একটি সভ্য জাতিতে রূপান্তরিত হতে চাই। আমরা তো ফ্যাসিস্ট রেজিমের অধীনে যে ভয়ঙ্কর দিনগুলো কাটিয়ে এসেছি 17 বছরে, এখন বিএনপি কে বারবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ বিএনপি।
মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে একটা কথা রয়েছে। যে বিএনপি 17 বছর নির্যাতিত হলো ভিন্নভাবে, যে বিএনপির নেতাকর্মীরা গুম হয়ে রয়েছে আয়নাগরে, এখন যে বিএনপির শত শত হাজারো নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেয়া হয়েছে, ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, যে বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য ঘরে ঘুমাতে পারে নাই, সেই বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে এটা বুখারা ছাড়া আর কেউ বলতে পারে না। শুধুমাত্র বিএনপির বিরোধিতা করার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগে এই কথাগুলো বলছে, এগুলোই বলতে হবে। একটু আগে আমাদের গণের সাহেব বললেন যে এই আন্দোলনের পাশাপাশি এই যে সাম্য হত্যা, আমরা দেখলাম কি কথাগুলা প্রতিধ্বনি হচ্ছে। এই যে আপনার ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, সাম্যকে একটা যে ছেলেটা বিগত আন্দোলনে বুক পেতিয়ে দাঁড়িয়েছিল, আন্দোলনের ফ্রন্টলাইনার ছিল, তাকে বিভিন্নভাবে ট্যাগিং করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সে মাদকাসক্ত, সে মাদকের সাথে জড়িত, বিভিন্নভাবে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছেলেকে হত্যা করার পর সে হত্যাকাণ্ডের বিচার নাচে তাকে ট্যাগিং করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। সেই একই কথার প্রতিধ্বনি ঘুরিয়ে ফিরিয়ে আমরা শুনলাম এই টকশোতেও। আমরা দুঃখ ভাবে বলতে চাই, আমরা বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, যে দলটি 90-এর পর থেকে তিনবার সরকারে রয়েছিল। আমরা যে কেউ আন্দোলনে ডাক দেবে, মাঠে একটা দায়িত্বশীল আচরণ করতে হবে। এই বিএনপি আগামীর বাংলাদেশটাকে অন্যভাবে দেখতে চায়, একটা মেধাভিত্তিক বাংলাদেশ করতে চায়। এই বিএনপি কথায় কথায় আন্দোলনের নামে রাস্তা বন্ধ করতে চায় না। এই বিএনপি আপনারা দেখেছেন, বিচ্যুতি যাদেরই হয়েছে বিএনপির নেতাদের, সে তার শোল্ডারে নিয়েছে। 2000-এর অধিক নেতাকর্মীকে ইতিমধ্যে কাউকে বহিষ্কার, কাউকে বা আইনের হাতে তুলে দেওয়া হয়েছে, এই বিএনপি শোল্ডারে নিয়েছে। এই বিএনপির নেতা তারেক রহমান কাউকে, বিএনপির বড় থেকে একবারে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে কাউকে ছাড় দেন নাই। কিন্তু আমরা দেখি নাই সরকারের ভিতরে, অথবা আমরা দেখি নাই অন্য কোনো দল বিভিন্নভাবে চাঁদাবাজির সাথে সংযুক্ত হয়ে পড়ছে, বিভিন্নভাবে দখল বাণিজ্যের সাথে সংযুক্ত পড়ছে। কেউ কোনো কিছুকে অ্যাড্রেস করে তার একটি নেতা বা কর্মীর বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখি নাই। কারণ বিএনপি করতেছে এটা পজিটিভ পলিটিক্স। বিএনপি চায়, বিএনপির নেতা তারেক রহমান থেকে শুরু করে প্রতিটি নেতাকর্মীকে একটি মেসেজ উনি দিতে যাচ্ছেন, আগামীর বাংলাদেশ যদি কেউ আমার দলের কোনো লোক হয় এবং আমরা যদি দেখি তার কোনো বিচ্যুতি, আমরা মেনে নিব না। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা এই যে মুক্তির স্বাদ পেয়েছি, আমরা সেই তাদের রক্তের সাথে আমরা প্রতারণা করতে পারি না, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আমরা আবার আমাদের কোনো নেতাকর্মীও যদি কোনো ধরনের কোনো ঘটনার সাথে সম্পর্কযুক্ত হয়, আমি যদি হই, আপনি যদি হন, বিভিন্নভাবে হন, বিএনপি সেটাকে অ্যাড্রেস করতে চায়। তো এই জায়গায় হচ্ছে বিএনপি এবং আদার্স দলদের মধ্যে বর্তমান সময়ে পার্থক্য। তো আমরা একটি রাজনৈতিক দল হিসাবে দেখেন, আমরা 31 দফা সংস্কারের কর্মসূচি দিয়েছি এবং প্রতিনিয়ত সংস্কারের কর্মসূচি আমরা গড়ে গড়ে, আমরা বলছি সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া। সেই সংস্কার হতে হবে যুগোপযোগী, দেশের প্রয়োজনে। 31 দফা সংস্কার কর্মসূচির বাইরে যদি এই সংস্কার মনে করেন আরো কিছু আসে, তখন আমরা সেটাকে অ্যাডপ্ট করব। রাষ্ট্রের যদি কোনো কিছু বাদ দিতে হয়, তাকেও বাদ দিব। বিএনপি বলেছে কি, এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনের সকল শক্তিকে নিয়ে যদি নির্বাচন হয়, সবাইকে নিয়ে বিএনপি সরকার চালাতে চায়, বিএনপি সবাইকে একত্রিত ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়। যদি বিএনপি রাষ্ট্রের দায়িত্ব নেয় অথবা অন্য কেউ যদি রাষ্ট্রের দায়িত্ব নেয়, সেখানেও বিএনপি তার ভূমিকা পালন করবে। বিএনপি সুস্পষ্ট অবস্থা। কিন্তু আগে আমি ক্লিয়ার করতে পারিনি ওটা, যে বিএনপি নির্বাচন সবাই বলবে, দেখেন নির্বাচন বিএনপি চায়, বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের প্রস্তাব দিল, বিএনপি সংস্কার চায় না। বিএনপি নির্বাচনের কথা সেই জন্যই বলে, দেশের এই যে অস্থিতিশীল অবস্থা, একটির পরে একটা মুখ, কথায় কথায় বাইরে যাওয়া, কথায় কথায় আন্দোলন, রাস্তা বন্ধ করে দেওয়া, এটা তো 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের চেহারা হওয়ার কথা ছিল না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের চেহারা ফ্যাসিজম যখন আমরা তাড়িয়েছি, বিদায় দিয়েছি, বিতাড়িত করেছি, আমরা একটা সুন্দর বাংলাদেশে করব। কেন আমরা কথায় কথায় রাস্তা আটকে দেব? বিএনপি তো সেটা চায় না। এই জন্যই বিএনপি দেশে একটা স্থিতিশীল অবস্থা চায় বলে বিএনপি মনে করে একটি নির্বাচন, সেই নির্বাচন বিএনপিকে বসিয়ে দেওয়ার জন্য, জনগণ যাকে নির্বাচিত করবে সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, রাষ্ট্র ক্ষমতায় নয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেই নেবে এবং সেইভাবে পরিচালিত হবে। তো এখানে বিএনপি একটি দায়িত্ব, আপনি যে কথা বলছিলেন, বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে দায়িত্ব পালন করতেছে। আমি মনে করি অন্যান্য দল এবং অন্যান্য গোষ্ঠী
সবাই এই দায়িত্বশীলতার জায়গায় যদি আসে, তাহলে বাংলাদেশটাকে আমরা সবাই মিলে, আমরা এখনো মনে করি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এখনো মনে করি ফ্যাসিজম বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের প্রশ্নে। আমি আসবো আবার, জি আমি আবার আপনার কাছে আসবার চেষ্টা করব। ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, কিন্তু দেশের প্রশ্নে যখনই দেশের প্রশ্ন আসবে, দেশের উন্নতির প্রশ্ন আসবে, দেশের গণতন্ত্রের প্রশ্ন আসবে, দেশের যে কোনো কল্যাণকর প্রশ্ন আসবে, তখন আমরা একক। আমরা কেন পারলাম না, একটি মানবিক করিডোরের কথা বলা হলো মধ্যখানে, আমরা কেন পারলাম না অন্যান্য জিনিসকে নিয়ে আমরা বসতে পারি? আমরা বসতে পারলাম না কেন এইসব জিনিস নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অথবা স্টেক হোল্ডার বাকিদের সাথে? আমরা পারলাম না তো। আমাদের একটা দেশের মেজর বিষয়, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয় সেখানে জড়িয়ে আছে, আমরা সেই বিষয়ে বসতে পারলাম না। তো এই যে অবস্থা, বিএনপি এই জন্যই চাই একটি পার্লামেন্ট, যেই পার্লামেন্টে সব কথা হবে, সব ফয়সালা হবে সেই পার্লামেন্টে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। আমরা একটু শুনে আসি কর্নেল জাকারিয়া হোসেনের কাছে। জি কর্নেল জাকারিয়া হোসেন, যে বিষয়গুলো আলাপ করা হচ্ছিল তার মধ্যে মূলত যে নির্বাচিত সরকার যদি থাকে তাহলে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কথাই বলছেন আলোচকরা। কিভাবে দেখছেন বিষয়টি? আসলে 15 বছরের যে ফ্যাসিস্ট রিজিম ছিল, সেই রিজিম তো আসলে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এটা তো আর বলার কিছু নাই। সেই ধ্বংসস্তূপ থেকে একটা অবস্থায় তো আপনাকে নিয়ে যেতেই হবে অবশ্যই, আদারওয়াইজ আপনি কিভাবে সেখান থেকে আপনি একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন আপনি আশা করেন? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমার আলোচক বলেছেন, একজন বলেছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যে বলেছেন যে এন্টি ফেসিস্ট সমস্ত দল আমরা একাত্রে আমরা সবকিছু করব, আমরা ফেসিস্টের বিরুদ্ধে লড়ব। কিন্তু এর রিফ্লেকশন কি আমরা 5ই আগস্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে আমরা কি দেখতে পেয়েছি? আমরা কি চুপ্পুর অপসারণে দেখতে পেয়েছি? আমরা কি জুলাই ঘোষণার ক্ষেত্রে দেখতে পেয়েছি? আমরা কি এই রিসেন্ট রাষ্ট্রপতির দেশ থেকে বেরিয়ে যাওয়া এবং তার পরবর্তীতে ফেসিস্টদের বিভিন্ন ফর্মে যে আসার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে কি আমরা দেখেছি রিফ্লেকশনটা? এখানে জাতির দুর্ভাগ্যটা এখানে। আমি বলতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে যদি সমস্ত এদেশের এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য দুটো শক্তি সবচাইতে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি, যেটার ধারক বাহক হচ্ছে জাতীয়তাবাদী দল, বৃহৎ একটি দল, বাংলাদেশে আপাময় জনগণের সমর্থন রয়েছে, তাদের তৃণমূল পর্যায়ে তাদের শক্তি রয়েছে, সেই শক্তি, এবং একটা ইসলামী শক্তি, ইসলামী আন্দোলন করে যারা, এই যে বিভিন্ন দল রয়েছে, হেফাজত, জামাত এবং ইসলামী আন্দোলন, আর যত ছোট ছোট ইসলামিক দল আছে, এই দুটো শক্তি হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। এখন দেখেন 15টা বছর কিন্তু তারা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সেটা কিভাবে সম্ভব হয়েছিল? আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে আপনার শত্রুকে। সানজুর একটা কথা আছে, টু উইন এ ব্যাটেল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইওর এনিমি ফার্স্ট। আমাদের এনিমিকে এটা আগে বুঝতে হবে। ভারত যে একটা এনিমি রাষ্ট্র, ভারত যে আমাদের শত্রু রাষ্ট্র, তাদের সমস্ত কর্মকাণ্ড সেই দেশের স্বাধীনতার পরপরই ফারাক্কাবাদ থেকে শুরু করে দেশের সবকিছু লুটপাটের ক্ষেত্রে শুরু করে সবকিছুতে যে ভারত আমাদের সমস্ত কর্মকাণ্ডে সে একটা বন্ধু রাষ্ট্রের মতো আচরণ করেনি, সবসময় একটা শত্রু রাষ্ট্রের মতো আচরণ করেনি। 54টা নদীতে তারা বাদ দিয়েছে, তারা পানি আগ্রাসন করেছে, তারা যত রকমের অপশাসন করেছে। এই যে বিডিআর কার্নেজ, সেখানে অফিসারদেরকে নির্মম হত্যার পরে লাশ পুড়িয়ে দেওয়া, এরপরে জুলাই অভ্যুত্থানে লাশ পুড়িয়ে দেওয়া, এরপরে হেলিকপ্টার থেকে গুলি, এই নিজের দেশের মানুষের মধ্যে একটা যুদ্ধ মনে হচ্ছে যেন একটা দুইটা দেশের মধ্যে যুদ্ধ চলছে। এই পরিস্থিতির জন্য তো অবশ্যই আমাদের পার্বতী দেশ ইন্ডিয়া যে দায়ী। এবং আপনি দেখেন এই ফেসি সরকার সবাই পালিয়ে কিন্তু আবার সেই দেশে যে আশ্রয় নিয়েছে। আপনার বাড়ির পাশে যদি একটা শত্রু বাড়ি থাকে এবং সেই শত্রুর বাড়ি যদি সবাই যে আপনার পাশের আবার বাম পাশের যদি শত্রু পড়শির বাসায় যাই যদি তারা উঠে, আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আপনার ডানেও শত্রু বামেও শত্রু, আপনি তো শান্তিতে থাকতে পারবেন না। তাদের অর্থ আছে, তাদের দুর্নীতি করে যে অর্থ, তাদের সেই অর্থগুলো রয়েছে, তাদের সেই সমস্ত ইন্টেলিজেন্স রয়েছে, এখানে অ্যাক্টিভ আছে। তো কাজেই এখানে আমরা
এই অবস্থা থেকে এই সমস্ত কিছু যত ঘটনা ঘটছে এবং যত অস্থিতিশীলতা হচ্ছে, এটার জন্য আপনি যেমন বলেছেন যে রাজনৈতিক দলগুলো দায়ী, আমি বলবো রাজনৈতিক দলগুলো অবশ্যই দায়ী। রাজনৈতিক দলগুলো, বৃহৎ শক্তি জাতীয়তাবাদী দল এবং ইসলামী ঐক্য যদি, ইসলামী দলগুলো যদি একসঙ্গে সব ইস্যুতে একসঙ্গে থাকতো, তাহলে কিন্তু এই যে আমলা বলেন, যে আমলারা এখন দেশ চালাচ্ছে, দেশ তো আর ইন্টারিম গভর্নমেন্ট একা চালাচ্ছে না, সমস্ত অর্গান, যত বাহিনী আছে, তারপরে আপনার আমলা আছে, প্রশাসন আছে, সবাই মিলে তো দেশ রাষ্ট্রটা পরিচালিত হয়। তো সবাইকে সহযোগিতা করতে হবে, ওইভাবে সহযোগিতা করতে হবে গভর্নমেন্টকে। আমরা একদিকে বলি যে উপদেষ্টারা হ্যাঁ একটু অপরিপক্ক আছে, একটু ঘাটতি রয়েছে তাদের, অন্যান্য ভাবে তাদের জুলাই বিপ্লব ধারণ করেন না, অনেকে রয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে অর্গানগুলা, যে প্রশাসনের যে অর্গানগুলো, সেটা যদি ঠিক মতো কাজ করতো, তাহলে কিন্তু এই 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 অস্থিতিশীলতা থাকতো না। কিন্তু তারা কাজ করবে কখন? যখন দেখবে সমস্ত এন্টি ফ্যাসিস্ট দলগুলো একসঙ্গে, সব ইস্যুতে তারা একসঙ্গে ভয়েস রেইজ করছে, তাহলে কিন্তু এই সুযোগটা তারা পেতো না, আমাদের শত্রুরা এই সুযোগটা পেতো না। এটা সবাইকে ভালো করে বুঝতে হবে, এই ইস্যুটা বুঝতে হবে। আর একটা বলেছে নির্বাচন, যদি হাসিনা, যদি ছাত্রদের রক্তের মধ্য দিয়া হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে তো 29 আগে কি আপনারা নির্বাচন নিয়ে কথা বলতেন? আপনারা নির্বাচন তো 15 বছরের নির্বাচন আদায় করতে পারেন না। আমরা তো দেখেছি, আপনাদের আন্দোলন দেখেছি, সবকিছুতে দেখেছি, আমরা তো এই দেশেই সবকিছু প্রত্যক্ষ করেছি। তো কাজেই এখন নির্বাচন, আপনারা তো 5ই আগস্টের পর থেকে নির্বাচন মনে হয় যেন একটা ইস্যুই আছে, সেটা হচ্ছে নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এত সহজ ভাববেন না, এত সহজ ভাবার কোনো স্কোপ নাই। নির্বাচন দিলেই সব সহজ হয়ে যাবে, যেখানে আপনার সমস্ত ব্যাংক শূন্য হয়ে গেছে, আপনার সমস্ত ডিস্ট্রয় হয়ে গেছে, আপনার কাদের দিয়ে আপনি দেশ পরিচালনা করবেন, কাদের দিয়ে আপনি বিভিন্ন সংস্থা পরিচালনা করবেন? সেখানে তো সৎ যোগ্য লোক থাকতে হবে। আপনি তো অসৎ লোক, দুর্নীতিপরায়ণ লোক দিয়ে তো আপনি তো দেশের ভালো কিছু করতে পারবেন না, আপনি দেশে স্টেবিলিটি নিয়ে আসতে পারবেন না, কখনো মানুষের কল্যাণ হবে না, জনগণের। কর্নেল জাকারিয়া, একেবারে স্পষ্ট আপনার বক্তব্য, আমরা একটু শুনবো। আমরা একটু জনাব মিফতা সিদ্দিকের কাছেই আরেকবার যাব, যেহেতু বেশ কিছু প্রসঙ্গ কর্নেল জাকারিয়া উত্থাপন করেছেন, আমরা একটু ওনার কাছে শুনবো এবং কর্নেল জাকারিয়া পরবর্তীতে হয়তো সেই বিষয়গুলো বলবেন। নির্বাচনের জন্য আপনি যেটি বলছেন যে যেই স্থিতিশীল পরিবেশ দরকার, বিভিন্ন জায়গায় অর্গানগুলো বলছেন যারা রয়েছে তাদেরকে সংস্কারের বিষয় বা তাদেরকে পরিবর্তনের বিষয়, বিভিন্ন সিস্টেমের পরিবর্তনের বিষয়, সেগুলো কি আসলে এই 8 মাস বা 1 বছর, নির্বাচন যেহেতু ডিসেম্বর, এই সময়ও কি এনাফ না, আরো সময় চাচ্ছেন কিনা সেই সব বিষয় নিয়ে জনাব মিফতা সিদ্দিকী আপনার বক্তব্য একটু শুনবো আমি। কি বিষয়? যে কর্নেল জাকারিয়া যে প্রসঙ্গগুলো উল্লেখ করলেন। কর্নেল জাকারিয়া সাহেব যে প্রসঙ্গগুলো অবতারণা করেছেন, একটি জায়গায় আমি আপনার সাথে একমত, ফ্যাসিজম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সেই ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় প্রথম থেকেই কথা বলছি। এর মানে না, আমি আবারও বলছি যে রাস্তায় নেমে প্রতিটা আন্দোলন করতে হবে। সেই আন্দোলন বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে প্রতিনিয়ত সরকারকে বিরুদ্ধে রাস্তায় নামবে না, আন্দোলন করতে হবে। রাস্তায় নেমে তা জরুরি না, এখানে বৈঠক করা যায়, একটা গোল টেবিলে বৈঠক করা যায়, সবাই, সরকার সেটা ডাকবে, সেখানে বসে আলোচনা হবে। বিভিন্ন দলের সাথে একা একা না বসে বিভিন্ন দলকে নিয়ে সরকার বসবে, সেখানে আলোচনা করা যায়। কোথায় কোথায় রাস্তায় নামতে হবে সেটা জরুরি না, নির্বাচন অবশ্যই জরুরি। 29 পর্যন্ত অপেক্ষা করা বা 32 পর্যন্ত বা 41 পর্যন্ত অপেক্ষা করার বিষয় এখানে না। এখানে বিষয় না যে বিএনপি কালকে নির্বাচনে, আমি আগেও বলেছি, কালকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনটা ওই কারণে প্রয়োজন, যে কথাগুলো উনি বলেছেন সেই সংস্কারগুলা একটি অব্যাহত প্রক্রিয়া। সেই সংস্কারগুলো চালাতে হলে একটি সংস্কার কার্যক্রম এই সরকার চালিয়ে গিয়ে একটি নির্বাচিত প্রতিনিধির হাতে যদি দেয়, তাহলে সেই তাদের ভিতরে একটি প্রেশার ক্রিয়েট করবে। অবশ্যই আমাদের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, আপনি কত বছর লাগবে সেই প্রতিষ্ঠানগুলা, 17 বছরের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই 111 থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। আপনি যদি সেই প্রতিষ্ঠানগুলো ঠিক করতে একটার পর এক, সেটা দীর্ঘ বছরের সময়ের প্রয়োজন, এবং সেখানে একটা ম্যান্ডেট থাকতে হবে, একটা পার্লামেন্ট থাকতে হবে, তখন মানুষ কমফোর্ট ফিল করবে। আমরা আজকে বারবার চিন্তা করি এই ধরনের একটা অবস্থায় আপনি কোনো অবস্থাতে আপনার যে ঋণ নির্ভর একটি অর্থনীতির, একটি ম্যাকি অর্থনীতির উপর আমরা দাঁড়িয়ে আছি। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, আমাদেরকে ফুকলা করে দিয়ে গেছে। আপনি যদি বিনিয়োগ আকৃষ্ট না করতে পারেন, তাহলে আজ মুখ করা যে বুলি আমরা শুনছি, বিভিন্ন গ্রুপ আসতেছে, কিন্তু কখনো সে
অস্থিতিশীল, এটা আমরা হলফ করে বলতে পারি, একটা অস্থিতিশীল অবস্থায় কখন সে বিনিয়োগ করবে না, সে এসে দেখে যাবে। কিন্তু বিনিয়োগ করতে হলে বাংলাদেশে একটি সরকার লাগবে, যে সরকারটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, এবং একটা পার্লামেন্ট রয়েছে, তখনই সে, কারণ এটা কোনো সোশ্যালিজম কান্ট্রি না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। আপনি যখন গণতন্ত্রের পথে হাঁটবেন, সে অবশ্যই স্থিতাবস্থা চাইবে। প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচন প্রয়োজন এই কারণে, দেশের স্থিতাবস্থার জন্য। নির্বাচন কোনো দলকে ক্ষমতায়ন করার জন্য নয়। এখানেই আমরা হয়তো ভুল করছি, আমরা মনে করতেছি যে নির্বাচন হলেই বিএনপি চলে যাবে, অতএব আমার এখন কোনো ভাবে আমি বিভিন্নভাবে আখের গুছাতে পারতেছি আমরা কোনো না কোনো ভাবে, আর বিএনপি চাচ্ছে এটা একটা স্থিতিশীল অবস্থা। এটাই হচ্ছে পার্থক্য। তবে আমি মনে করি সকল কিছু মূলে এই কথার সাথে আমি একমত, সবাইকে এক হতে হবে দেশের প্রশ্নে। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। শুনে আসি রাজু আহমেদ, আপনি যদি কিছু যুক্ত করেন, এরপর আমরা জনাব হাসান হাফিজের কাছে শুনব। আমরা বিগত ফ্যাসিস্ট আমলে একটা বিষয় লক্ষ্য করেছি, যখনই আমরা নির্বাচনের কথা শুনতাম তখন উন্নয়নের গল্প কাহিনী শুনতাম। এখন যখন আমরা নির্বাচনের কথা বলি, কিছু কিছু মানুষ দায়িত্বশীল জায়গা থেকে ওনারা বললেন, যেমন কর্নেল জাকারিয়া সাহেব বললেন, নির্বাচন নিয়ে উনি বললেন, ওনার মতামত আমরা শুনলাম। কিন্তু আমরা এখন অনেক লোকজন বলতেছেন আগে সংস্কার পরে নির্বাচন। আসলে আপনিও বললেন যে এই যে বাংলাদেশে 300 আসনের যে এমপিরা থাকবে, নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি আসবেন, এই 300 মানুষের কথা কি এই মুষ্টিমেয় উপদেষ্টার শোনা সম্ভব বা বাস্তবায়ন করা সম্ভব? জনগণের কমিটমেন্ট রক্ষা করা সম্ভব? আমরা তো নির্বাচনটা কি জন্য চাচ্ছি? আমরা তো সবসময় বিএনপি, আমরা রাজপথে থেকে সাম্যের কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি, মানবিকতার কথা বলেছি, মানবাধিকারের কথা বলেছি, এবং সে সর্বশেষ আমরা মানুষের ভোটের অধিকারটাকে ফিরে দিচ্ছি। 17 বছর যাওয়ার মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকারটাকে আমরা ফিরে দিতে চাচ্ছি। এখন এইখানে যদি আপনারা শুধুমাত্র বিএনপির স্বার্থ দেখেন তাহলে তো হবে না। আমরা তো আবারও বারবার বলছি যে আপনার যদি জনপ্রিয়তা থাকে, যে কোনো দল যদি জনপ্রতিনিধি হয়ে আসেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসেন, তাকে আমরা ওয়েলকাম জানাবো, এবং তাদেরকে সবার আগে আমরা মনে করি বিএনপি তাদেরকে ওয়েলকাম জানাবে যে আপনারা জনপ্রতিনিধিদের মাধ্যমে, জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে গভর্নমেন্ট রিফর্ম করুন, আমরা আপনাদেরকে অভিবাদন জানাবো। কিন্তু মানুষের অধিকার, এই যে গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে আপনি বারবার উন্নয়নের কথা বলবেন, বারবার সংস্কারের কথা বলবেন। এগুলোর জন্য তো শুধুমাত্র মানুষ সংস্কারের জন্য তো হলো এই জুলাই আগস্ট আন্দোলন হয় নাই। 4 বছরের শিশু মারা গেছে, রিক্সা শ্রমিক মারা গেছে, অনেক সাধারণ পেশায় যারা আছে অনেক মানুষ মারা গেছে। শুধু সংস্কারের কথা বললে তো তাদের ভোটের অধিকারটাকে ফিরিয়ে দিতে হবে। আমরা চাই একটা সুষ্ঠু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের যে মানুষ তাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দিক, এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আসুক, তারাই প্রয়োজনীয় সংস্কার করবে, এবং তারাই জনগণের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তারাই বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেবে। আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন, জনগণ ম্যান্ডেট দিয়েছেন আমরা কি সংস্কার করতে পারি। এই সরকার যারা আছেন, দায়িত্বে আছেন, এদের প্রধান দায়িত্ব ছিল যারা জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা, এদের গ্রেপ্তার করা এবং বিচার করা, এবং দ্বিতীয় দায়িত্ব ছিল অতি দ্রুত সম্ভব সময়ের মাধ্যমে একটা নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা করা, যাতে জনগণ তাদের আস্থার জায়গায় ফিরে আসতে পারে, ভোট দিতে পারে। সেই জায়গায় এদেরকে ফিরে আসার দরকার ছিল। আমরা মানুষের অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় বরাবরই বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন রাজপথে ছিল, কাজ করে যাচ্ছে। আমরা এখনও সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে রাজপথে থেকে কাজ করে যাব। এটাই আমাদের প্রত্যাশা, মানুষের ভোটের অধিকারটাকে ফিরিয়ে দেওয়া এবং নতুন করে বাংলাদেশটাকে বিনির্মাণ করা, যে বাংলাদেশে মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে। প্রত্যেকটি ক্যাম্পাসের পরিবেশ এমন হবে যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষা বান্ধব যে পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ তারা পাবে। আমরা সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করে যাব। প্রত্যাশা। জনাব হাসান হাফিজ, যে বিষয়গুলো বলা হচ্ছিল সেগুলো নিয়ে। নির্বাচন তো লাগবেই, না হলে আপনার জবাবদিহিতাটা কোত্থেকে আসবে? এই ইন্টারিম সরকার তো জবাবদিহিতার মধ্যে নাই। নির্বাচন যারা করবে তাদেরকে আবার যেতে হবে ভোটের জন্য, ডোর টু ডোর যেতে হবে। রাতের নির্বাচন আর হবে না, আমিডামি নির্বাচন হবে না, তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হবে। সেটা তো আওয়ামী লীগ ধ্বংস করেছে, তাই না? আওয়ামী লীগের বিচার তো হওয়া উচিতই, অবশ্যই উচিত। আওয়ামী লীগ এখনো পর্যন্ত অনুসূচনা করে নাই, এখনো পর্যন্ত ভারত বলছে যে তারা উদ্বিগ্ন। ভারতে যখন কৃষক বিদ্রোহ হয় আমরা তো বলি না আমরা উদ্বিগ্ন, এগুলি তো নাক গলানো, আমাদের এটা অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের দেশের ব্যাপার। সেখানে তো ভারতের উচিত নয়, সেখানে আমাদের সার্বভৌমত্বের, এখানে আমাদের নিজস্ব যে স্বকীয়তা সত্তা সেখানে হস্তক্ষেপ করা, এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত।
নির্বাচন লাগবে এই কারণে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের পরিবর্তে সত্যিকারের গণতান্ত্রিক একটা সরকার লাগবে। তারা জবাবদিহি করবে এবং মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। এবং তারা যদি ভুল করে, এই জুলাইয়ের যেই ছাত্র গণ অভ্যুত্থান, যে সর্বপ্লাবী অভ্যুত্থান, যেখানে কত মানুষের রক্ত লেগে আছে, সেখানে সেই রক্তের দাগ এখনো শুকায় নাই, মায়ের অশ্রু এখনো শুকায় নাই। তো সেইটার সঙ্গে বেইমানি না করে রাজনৈতিক দলগুলি যদি সেরকম সংস্কারমূলক পাঠ নেয়, এখান থেকে সেই চেতনাটাকে ধারণ করে, সেই অনুযায়ী রাজনীতিটাকে নতুনভাবে সাজায়, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, এবং ক্ষমতার যেই কুক্ষিগত করার জন্য হাসিনা যেরকম 2041 সাল এবং কিয়ামত পর্যন্ত থাকার জন্য কত নির্বাচন নিয়ে তারা কত প্রশাসন করেছে। মনে আছে আপনার এক ইলেকশনের আগে বলেছে যে এই সাময়িক নির্বাচন, আমরা আবার নির্বাচন দেব। ভণ্ডামি, প্রতারণা, জালিয়াতি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। এই ভগ্নস্তূপ থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটাকে ফেস করতে হবে, এই চ্যালেঞ্জগুলি ফেস করতে হবে, এবং রাজনৈতিক দলকে, এই সরকারকে আস্থায় নিতে হবে, যেটা মিফতা সাহেব বললেন, ঘন ঘন আস্থায় নিতে হবে। এবং তাদের যে সংস্কার করছে, তারা প্রস্তাব দিচ্ছে, সেগুলি তো রাজনৈতিক দলগুলি তো বাস্তবায়ন করবে, নির্বাচিত সরকার করবে। সেটা আস্থায় না নিয়ে তারা নির্বাচিত হলো, এগুলি ছুঁড়ে ফেলে দিল, তখন এগুলির সমস্ত নষ্ট হবে, শ্রম নষ্ট হবে, মেধা নষ্ট হবে, অর্থের যে অপচয়, সময়ের অপচয়। তো সেইটার জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে দূরত্বটা কমিয়ে আনতে হবে। এখনও কিন্তু দূরত্ব আছে। এখন সরকারের দায়িত্ব এটা সবগুলি রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে, তাদের সদিচ্ছার পরিচয় দিয়ে এবং তাদের সঙ্গে একাত্মতার সঙ্গে তাদেরকে ইনভলভ করে মানে এগিয়ে যাওয়া, একটা জাতীয় ঐক্য সত্যিকার অর্থে গড়ে তোলা। এটা একটা যেন মৌখিক বুলিটা না হয়, সত্যিকার অর্থে কার্যকর একটা ঐক্য গড়ে তুলে এই সমস্যাগুলির সমাধান করা উচিত। তাহলেই কিন্তু আমরা এই অন্ধকার থেকে মুক্তি পেতে পারি। রাজনৈতিক দলগুলো দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো যেমন জুলাই বিপ্লবে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোই যখন নিজেদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে যাচ্ছে, তখন অপরাপর যেসব সংগঠন আছে তারা কি করবে? এখানে তো দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হবে, স্যাক্রিফাইসটা করতে হবে, তাই না? বৃহত্তর স্বার্থে আমাদের সংযমের পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, পরমত সহিষ্ণুতার পরীক্ষা দিতে হবে। 36 জুলাই কিন্তু শেষ না, আসল লড়াইটা কিন্তু সামনে। এটাকে স্থায়ী করার জন্য আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে আমাদের, এবং আরও ছাড় দিতে হবে পরস্পরকে, এবং একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাশীলতার মধ্যে কিন্তু একটা মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। জি, অসংখ্য ধন্যবাদ কর্নেল জাকারিয়া। আমরা শেষের দিকে আছি অনুষ্ঠানের, যদি কিছু যুক্ত করেন সর্বশেষ। আমরা একটু প্রত্যাশার কথাই শুনতে চাই। জি, ঠিকই বলেছেন আমার সহ আলোচক যে এতক্ষণ যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন। আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি। আমি যা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ইস্যুতে তারা ডেকেছেন রাজনৈতিক দলগুলোকে। ইন্টারিম গভর্নমেন্টে আমরা একজন আলোচক বলেছেন যে এটা নির্বাচনমুখী নয় সরকার, এটা কিন্তু টু আর্লি টু সে। এটা কিন্তু এখনো আমরা বলতে পারি না যে গভর্নমেন্ট, এই সরকার নির্বাচনমুখী নয়। নাম্বার টু হচ্ছে সরকারকে সহযোগিতা কিন্তু রাজনৈতিক দলগুলোকে করতে হবে, এবং এই রাজনৈতিক দলকে ঐক্য ধরে রাখার জন্য আমি বলবো জাতীয়তাবাদী দলকে এগিয়ে আসতে হবে। জনাব তারেক রহমান কিন্তু বলেছিলেন যেটা জাতীয় সরকার, একটা দেয়ার ইজ এ প্রভাব ইট ইজ নেভার টু লেট, ইটস নেভার টু লেট। এখনো স্টিল আমরা যদি এই এনটিএফএসসি সব দলগুলো ঐক্যর মধ্য দিয়ে যদি গভর্নমেন্টকে আমরা সেভাবে সহযোগিতা করি, সমস্ত বিচারগুলো যদি স্টার্ট হয়ে যায়, এখন তো অনেক বিচারগুলো স্টার্ট হবে, বিডিআর কার্নেস থেকে শুরু করে গুম খুনের বিচার, তারপরে শাপলা চত্বরের বিচার, জুলাইয়ের অগস্টের খুনের বিচার, এগুলো শুরু হবে। যত এই বিচারের আগের দিকে যাচ্ছে তত কিন্তু অস্থিরতা বাড়বে, কারণ যারা জড়িয়ে যাবে এই বিচারে তারা তো বসে থাকবে না, তাদের অর্থ আছে, তাদের প্রভাব আছে, তাদের শক্তিশালী দেশ আছে। কাজেই এখানে কোনো বিকল্প নাই। আমাদের প্রত্যাশা তখনই পূরণ হবে, এবং সেক্ষেত্রে আমি মনে করি জাতীয় দলকে এগিয়ে আসতে হবে, তাদের মুখ্য ভূমিকা নিতে হবে, এবং এই পারস্পরিক শঙ্কা, দ্বিধা, স্বার্থপরতা এগুলো ভুলে যেতে হবে। বৃহত্তর স্বার্থের কারণে এখন আপনাদের ঐক্যটা খুবই জরুরি, এবং যেহেতু ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, এখন তো ঐক্যর আর কোনো বাধা থাকলো না। এখন এইখানে ঐক্যটা যদি এগিয়ে যায়, আমরা একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করতে পারি, এবং আমরা সেদিকে আমরা আমাদের লক্ষ্য। জি, যারা মেত্তাসের দিকে যদি কিছু যুক্ত করেন। কথা একটাই, জাতীয়তাবাদী শক্তিরই মানে দায়িত্বটা মুখ্য, সেটাই বলছেন কর্নেল জাকারিয়া। অবশ্যই আমরা সেটা মানি। আমরা দায়িত্বশীল একটা দল হিসেবে আমরা বারবার ক্ষমতায় ছিলাম, আমরা বাংলাদেশের বৃহত্তম একটা দল হিসেবে আমরা সেই দায়িত্ব আমাদের নেতা
জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন এবং বারবার করে বলেছেন, যে কথাটা আমাদের অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব বললেন, আমরা চাই সবাইকে নিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই কথাতেই আমরা ঐক্য চাই, আমরা ঐক্য চাই, ফ্যাসিজম বিরোধী সকল শক্তির ঐক্য চাই, আমরা বাংলাদেশের পক্ষে সকল ভেদাভেদ বলে ঐক্য চাই। আমাদের মত থাকবে, পথ থাকবে, ভিন্ন ভিন্ন কথা থাকবে, এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। কিন্তু এটা আমরা যে বাংলাদেশকে করতে চাই, আমরা আমাদের মাঝে মধ্যেই দেখি কিছু কিছু ব্যক্তিবর্গ অশালীন কথাবার্তা বলেন, অশালীন ভাবে সরকারের ভিতর থেকেও আসে অশালীন কিছু কিছু কথা, যেগুলো আমরা চিন্তা করতে পারি না। সেই শেখ হাসিনার মুখের বুলি, শেখ হাসিনার মুখের ভাষা এখন আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা আমাদেরকে সবাইকে শ্রদ্ধা করে পরমত সহিষ্ণুতা, যেটা বললেন আমাদের সাংবাদিক সাহেব, পরমত সহিষ্ণুতার মধ্য দিয়ে, ধৈর্যের মধ্য দিয়ে এই সময়টা কাটিয়ে উঠতে হবে। কারণ পথে রয়েছে বিভিন্ন ষড়যন্ত্রকারী শক্তি, বিশেষ করে ভারত পার্শ্ববর্তী দেশ, সে আমাদের কখনো বন্ধুত্বভাবে নেই নাই, এটা আমরা স্বীকার্য বিষয়। অতএব সেখানে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সেই জায়গায় রয়েছে এবং বিএনপি সেই দায়িত্ব নিবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।